নমস্কার। পঞ্চতন্ত্রের নতুন এপিসোড নিয়ে আজকে আবার চলে এসেছি। এর আগের দিন আমাদের পঞ্চতন্ত্রের চতুর্থ তন্ত্র শেষ হয়ে গিয়েছিল। তো আজকে আমাদের শেষ তন্ত্র, পঞ্চম তন্ত্র সেটা শুরু হবে। তো সেই তন্ত্রের নাম হচ্ছে অপরীক্ষিত কারক তন্ত্র। অপরীক্ষিত কারক তন্ত্র মানে হচ্ছে মানে অপরীক্ষিত কারকত্ব। তার মানে হচ্ছে যে পরীক্ষা না করে, বিচার বিবেচনা না করে কোনো কাজ করে, সেটাকে বলা হয় অপরীক্ষিত কারকত্ব। হ্যাঁ, তো সেইটা নিয়েই মানে হঠকারী কাজ করার জন্য কি কি সমস্যা হতে পারে, সেটা যে করা উচিত নয়, সেই বিষয়টা বোঝানোর জন্যই এই তন্ত্রটা রচনা করা হয়েছিল। তা তন্ত্রের শুরু হচ্ছে আজকে। তো প্রথম গল্পটা এইরকম যে কোনো এক নগরে মণিভদ্র নামে একজন শ্রেষ্ঠী ছিলেন। শ্রেষ্ঠী মানে বণিক, যারা ব্যবসা বাণিজ্য করতেন আর কি। তো তিনি ব্যবসা বাণিজ্য করতেন বটে, কিন্তু তার খুব একটা মানে আগেকার মতন পসার আর ছিল না। মানে তার পূর্বপুরুষ যারা ছিলেন তারা অত্যন্ত ব্যবসা বাণিজ্যকে একদম মানে চূড়ান্ত সাফল্যের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। ফলে তাদের তখন ধন সম্পদ, টাকা পয়সা ইত্যাদি খুব ভালো রকমই ছিল। কিন্তু এখন আর মণিভদ্রের ব্যবসা সেরকম ভাবে চলে না। ফলে তার মানে পরিস্থিতি আগেকার মতন আর নেই। তো দরিদ্র সে নয়, কিন্তু যে পরিমাণ উন্নতি তার হওয়া উচিত, বা সে যেরকম ধরনের প্রাচুর্যের মধ্যে ছোট থেকে থেকে এসেছে, মানুষ হয়ে এসেছে, সেই রকম প্রাচুর্য এখন আর তার নেই। তো সেটার জন্য সে মনে মনে ভীষণ একটা মানে দুঃখ সবসময় বোধ করে যে সে তার বাপ ঠাকুরদার ব্যবসাটাকে বাড়াতে পারলো না, বা উন্নতি করতে পারলো না। এইসব ভেবে তার সবসময়তেই একটা গ্লানি হয়। তো একদিন এরকম নানা কথা ভাবতে ভাবতে সে ঠিক করলো যে না, আর এই প্রাণ রাখা যাবে না, আমি আত্মহত্যাই করব। আমি যখন পিতা পিতামহের এই ব্যবসাকে ভালোভাবে দাঁড় করিয়ে রাখতেই পারলাম না, তখন আমার আর বেঁচে থেকে লাভ নেই, আমি আত্মহত্যা করব। এইরকম ভাবতে ভাবতে মানে সে একদম মানে দৃঢ় নিশ্চিত হয়ে গেছে যে সে আত্মহত্যা করবেই। এটা ভাবতে ভাবতেই সে ঘুমিয়ে পড়েছে রাত্রিবেলা। তো ঘুমের মধ্যে স্বয়ং ভগবান পদ্মনাভ এসে তাকে দেখা দিয়েছেন, এবং মানে স্বপ্নে আর কি, স্বপ্নে দেখা দিয়ে খুব সুন্দর স্বপ্ন দেখলো। একটা কি না, ভগবান পদ্মনাভ এসছেন এবং তিনি বলছেন যে শোনো মণিভদ্র, তুমি দুঃখ করো না। তোমার এখন এখন একটু অবস্থা পড়ে গেছে ঠিকই, কিন্তু এরকম অবস্থা থাকবে না। তুমি একটা কাজ করো, আমি তোমাকে একটা উপায় বলে দিচ্ছি। কাল সকালবেলা আমি একজন বৌদ্ধ ভিক্ষু সেজে তোমার কাছে আসবো। তো তুমি কি করবে, তুমি একটা লাঠি নিয়ে সেই বৌদ্ধ ভিক্ষুর মাথায় সেই লাঠি দিয়ে আঘাত করবে। করলেই দেখবে সেই মানে ওই মানে যে বৌদ্ধ ভিক্ষু যিনি আসবেন, উনি একদম সোনার হয়ে যাবেন, পুরো শরীরটাই তার সোনার হয়ে যাবে। তখন তুমি সেই সোনার মূর্তি নিয়ে গিয়ে বিক্রি করে দেবে, তুমি অনেক লাভবান হবে, প্রচুর টাকা পয়সা হবে তোমার, এবং তোমার অবস্থা আবার ফিরে যাবে। আমি সেই বৌদ্ধ ভিক্ষু সেজে আসবো তোমার কাছে কাল সকালে। তো এই স্বপ্ন দেখে তো মণিভদ্রের ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙতেও তখন মানে একটা অদ্ভুত তার মানসিকতা, মানে একটু আশার আলো দেখছে যে সত্যি সত্যি তাই যদি হয় তাহলে তো সত্যি অনেক একটা গোটা মানব শরীরের অবয়ব, মানে একটা গোটা মানুষ যদি পুরো সোনার তৈরি হয়, হ্যাঁ, তো সেটা তার মানে কতখানি সোনা, সেটা বিক্রি করে অনেক টাকা পয়সাই পাওয়া যাবে। আবার একটা মানে আশঙ্কাও হচ্ছে যে কি জানি, স্বপ্ন তো স্বপ্নই, সত্যি সত্যি তো আর এটা হবে বলে মনে হয় না, এরকমও মনে হচ্ছে, কিন্তু কিছু বুঝতে পারছে না। যাই হোক, সকালবেলা সে তার নিজের যেমন রুটিন মাফিক যেমন কাজকর্ম করে সেসব সারছে, নিজের দোকানের ব্যাপার বা যাই হোক কাজকর্ম সারছে এরকম। আর কিন্তু তার সেদিনকে মনটা একদম চঞ্চল। সে বারবার শুধু দরজার দিকে তাকাচ্ছে যে কোনো বৌদ্ধ ভিক্ষু আসছেন কিনা। তো সেদিনকে কোনো বৌদ্ধ ভিক্ষু আসছেনও না। সে তো অপেক্ষা করছে অপেক্ষা করছে, এরকম করতে করতে অনেক বেলা গড়িয়ে গেছে। তো সেদিনকে নাপিত এসছে তার চুলদারি কাটতে। নাপিত এসছে, তো কি আর করা যাবে, সে তো চুলদারি কাটতে শুরু করেছে। এমন সময়তেই হঠাৎ সে দেখছে দরজা দিয়ে একজন বৌদ্ধ ভিক্ষু ঢুকেছেন। মানে সে তো ও আর নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। এবার যেই উনি ঢুকেছেন, সঙ্গে সঙ্গে মণিভদ্র উঠে গিয়ে ভেতর থেকে একটা লাঠি নিয়ে এসে ওনার মাথায় আঘাত করেছে। মানে জাস্ট এরকম ভাবে আঘাতটা করতেই উনি সঙ্গে সঙ্গে সোনার মূর্তি হয়ে গিয়ে পড়ে গেলেন আর কি। সঙ্গে সঙ্গে সেই সোনার মূর্তি ও তুলে ঘরে রেখে দিল, এবং
যাই হোক, মানে বুঝলো ব্যাপারটা সত্যি। এবার যে নাপিত এসেছিল চুলদাড়ি কাটতে, সে তো ব্যাপারটা দেখে পুরোপুরি মানে হকচকিয়ে গেছে। সে ভাবছে যে বাবা, এইরকম তো এরকম কথা সে কোনোদিন দেখেও নি, কোনোদিন শোনেও নি। এরকম আবার হয় নাকি, যে এরকম ভাবে কোনো বৌদ্ধ সন্ন্যাসী এলে ওনার মাথায় লাঠির বাড়ি মারলেও তিনি সোনার হয়ে যান, এ আবার কি ব্যাপার। তো যাই হোক, তখন তো আর ভেবে কোনো লাভ নেই, নাপিত তো চলে গেছে। আর এদিকে মণিভদ্র তো নিজের বাড়িতে। এবার যাই হোক, নাপিতের কিন্তু সেদিন সারাদিন আর অন্য কোনো কাজে মন বসুন না। সে ভাবছে যে এইবার আমাকে একটা ব্যবস্থা করতে হবে। তার একটা লোভ হচ্ছে যে ওই অত সোনা পাওয়া গেলে মানে অনেক টাকা ইয়ে করতে পারবে। তো যাই হোক, সে তখন নানান কথা ভেবে ভেবে শেষ পর্যন্ত একটা বুদ্ধি বার করলো। সেখানে একটা বৌদ্ধ বিহার ছিল, মানে যেখানে সব ওই বৌদ্ধ সন্ন্যাসীরা থাকেন আর কি। সেই বৌদ্ধ বিহারে গিয়ে প্রধান যিনি সন্ন্যাসী, তাকে প্রণাম করে সামনে বসতে, তো তিনি তো তাকে আশীর্বাদ করলেন এবং তার মঙ্গল কামনা করলেন যেমন। তো করার পরে তখন নাপিত বলছে যে আমার খুব ইচ্ছে যে আপনারা কালকে আমার বাড়িতে নিমন্ত্রণ গ্রহণ করেন। তো যিনি প্রধান সন্ন্যাসী উনি বলছেন, এটা তো আমি তোমার এই কথাটা রাখতে পারলাম না, কেননা আমরা তো বৌদ্ধ ভিক্ষু, আমাদের সারাদিনে ভিক্ষে করে যা চলে তাইতেই আমরা সন্তুষ্ট থাকি, আমরা কারোর বাড়িতে নিমন্ত্রণ তো গ্রহণ করি না, এটা করতে পারলাম না। তো এদিকে তখন নাপিত দেখছে, তো উনি যদি রাজি না হন সে তো মুশকিলের ব্যাপার। তো নাপিত বলছে যে না, আসলে আমি আপনাদেরকে কিছু উপহার দেব বলে, উপহার না মানে কিছু জিনিস দান করব বলে বাড়িতে এনে রেখেছি, আপনারা যদি একটু এসে কালকে যদি সেগুলো গ্রহণ করেন আমি খুব খুশি হব। তখন এমনভাবে সে মানে কাকুতি মিনতি করছে। তখন সেই বৌদ্ধ সন্ন্যাসী বললেন যে ঠিক আছে, তোমার এত আগ্রহ দেখে আর কি বলবো, ঠিক আছে আমি বলবো অন্য সন্ন্যাসীদের নিয়ে কালকে তাহলে সকালবেলা তোমার বাড়ি যাব। নাপিত তো খুব খুশি হয়ে বাড়ি চলে এসছে। এইবার পরের দিন সকালবেলা যথারীতি ওই প্রধান সন্ন্যাসী আরো ওনার সঙ্গে আরো কিছু সন্ন্যাসীদের নিয়ে গেছেন নাপিতের বাড়িতে। এবার নাপিত তাদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিয়েছে এবং একটা লাঠি নিয়ে এসে ভেতর থেকে সেই লাঠির বাড়ি একজন প্রথমে একজন সন্ন্যাসীকে মাথায় আঘাত করেছে, মানে জোরে আঘাত করেছে। আঘাত করতে এসে তিনি তো যন্ত্রণায় চিৎকার করে উঠেছেন, মানে বেশ ভালো জোরে আঘাত করেছে। এবং সে যথারীতি সোনাতে তো তিনি পরিণত হননি। তো নাপিত তাতে কোনো গা করেনি, সে বাকি সবাইকেও ওই একইভাবে লাঠির বাড়ি ওরম ভাবে মাথায় আঘাত করে যাচ্ছে। এবার ওনারা তো খুব তখন মানে যন্ত্রণায় ছটফট করছেন এবং চিৎকার করছেন এরম ভাবে, মারলে যা হয় আর কি, চিৎকার করছেন। সেটা এবার সেইটা আশপাশের সব প্রতিবেশীরা শুনতে পেয়েছে, এমনকি সে সময় কিছু রাজপুরুষ ওখান দিয়ে যাচ্ছিলেন, তারাও শুনতে পেয়েছেন। তো রাজপুরুষেরাও সঙ্গে সঙ্গে বাড়িতে ঢুকে এসছে, প্রতিবেশীরাও এসছে। কি ব্যাপার না, ওই রকম নাপিত ওই বৌদ্ধ ভিক্ষুদের বাড়িতে নিয়ে এসে তাদেরকে ডান্ডা দিয়ে মাথায় আঘাত করছে। এটা দেখা মাত্রই তো রাজপুরুষেরা সঙ্গে সঙ্গে একদম ওকে ধরে হাত করা পরিয়ে দিয়েছে, চলো এবার তোমার বিচার হবে। এইভাবে তুমি এরকম নিরীহ অসহায় সন্ন্যাসীদের, বৌদ্ধ সন্ন্যাসীদের তুমি এইভাবে আঘাত করছো, তোমার তো সাহস কম নয়। সঙ্গে সঙ্গে তাকে ধরে যখন নিয়ে যেতে যাচ্ছেন তখন নাপিত বলছে, না এটা তো আমি তো নিজে নিজে করিনি, আমি তো নিজে দেখেছি এই ঘটনার ফলে কি হয়। তখন তো কি ব্যাপার না, তখনও সে মণিভদ্রের সমস্ত কথা তখন বলেছে, আগের দিন যেটা দেখেছিল সে মণিভদ্রের বাড়িতে। সেটা শুনে তখন রাজপুরুষেরা বললেন ঠিক আছে, তাহলে মণিভদ্রকে ডাকা হোক। মণিভদ্রকে ডাকা হলো। মণিভদ্র আসতে সব শুনে টুনে ও মণিভদ্র তো যা ঘটনা তাই বললো যে এরকম ব্যাপার, স্বপ্নে এরকম নির্দেশ ছিল, আমি সেই মতো করেছি। বলতে তখন রাজপুরুষেরা বলছেন যে ওহে নাপিত, তুমি হচ্ছ অপরীক্ষিত কারক, মানে তুমি এই কোনো কিছু কথার একটা মানে পরীক্ষা করনি, কিছু মানে কি হতে পারে না হতে পারে বিচার করনি, নিজে কোনো বিচার বিবেচনা করনি, একদম মানে মূর্খের মতো তুমি যেটা শুনেছো বা দেখেছো সেটা সত্যি সত্যি তোমার জন্যও চলবে কিনা সেইটা তুমি না ভেবেই কোনো ঠিক বেঠিক তোমার জ্ঞান হারিয়ে গিয়ে একদম মানে অকারণে এতজন বৌদ্ধ সন্ন্যাসীকে তুমি এইভাবে আঘাত করলে, তাদেরকে আহত করলে। হ্যাঁ, তুমি অত্যন্ত গর্হিত কাজ করেছো, এখন তো তোমাকে শুলে দিতেই হবে, এত বড় অন্যায়ের তো কোনো ক্ষমা নেই, তোমাকে এবার শুলে দিতেই হবে। একবার তুমি বিচার বিবেচনা না করে কাজ করে ফেলেছো, মানে করেছো আর কি, এখন এরপরে আর ওই সেই ব্রাহ্মণ পত্নীর মতো
সেই বেজির জন্য আর শোক প্রকাশ করে আর কোনো লাভ নেই। তো এটা শুনে তখন ইয়ে বলছে যে মণিভদ্র জিজ্ঞেস করছে কেন, কি হয়েছিল ঘটনাটা বলতে, তখন এবার রাজপুরুষেরা সেই বিশ্বস্ত বেজির একটা গল্প সেটা বলতে শুরু করলেন। এবার কি গল্প বললেন সেটা আমরা জেনে নেব আগামী এপিসোডে। আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবেন বন্ধুরা, আবার দেখা হবে। নমস্কার।